বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, একটাই প্রশ্ন, নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা। বাবা কেন বলছি, চলুন ব্যাখ্যা করে বোঝাই। এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, বরং এমন এক আশ্রয়দাতা যার ছায়ায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে। অন্তত সামনে দলটির যে প্রথম সারির নেতাকর্মীরা আছে তাদেরকে অন্তত জনরোষ থেকে বাঁচাতে পারবে। দেখা যাক, চলুন। 2024 সালের অস্থির সময়টার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন ছিল না। সেটি ছিল এক ধরনের সন্ত্রাসী তথাকথিত অভ্যুত্থান বা বিপ্লব এবং ভয়ঙ্কর এক সাজানো ঘটনা, যেখানে দেশের ভেতরে এবং বাইরে থেকে সংগঠিত একটি জটিল নেটওয়ার্ক কাজ করছিল। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর ইউনূস মহাজন, যিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেট নামে পরিচিত একটি আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ক্ষমতা দখলের পর তার প্রয়োজন ছিল এমন একটি কাঠামো যার ভেতর দিয়ে এই সন্ত্রাসী শক্তিগুলোকে রাজনৈতিক বৈধতা দেওয়া যায়। এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা নাপা, একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লবী দল, যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাতে যত দীর্ঘায়িত করা যায় ততটাই এদের জন্য মঙ্গল, যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না। এবং এরা কোনো জনগণ ভিত্তিক রাজনৈতিক দল নয়, এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি। সমস্যা হলো, যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ডিপ স্টেটের ছায়া, বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত। ইউনূস মহাজনের কথিত রাজনৈতিক প্রজেক্ট জনমনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষ বিশ্বাস করেনি যে যারা বোমা মেরেছে, গুলি চালিয়েছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, তারা হঠাৎ করে গণতন্ত্রের রক্ষাকর্তা হয়ে উঠছে। জনগণ এনসিপি বা নাপার মুখোশ চিনে ফেলেছে। জনগণ বুঝে ফেলেছে যে তুরস্কের যে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অপশক্তি আছে, তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে। এই ব্যর্থতার পর, মানে জনগণ বুঝে ফেলার পর, ইউনূস মহাজনের সামনে এখন একটি পথ মাত্র খোলা। এই সন্ত্রাসীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে, সেই চেষ্টা করা। কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন, তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না। দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে। দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না, করেনি। ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে নেমেছে ডিপ স্টেট এই এনসিপি বা নাপার জন্য। কিন্তু নাপার বাবা তো কেউ হতে চায় না। প্রথম পছন্দ ছিল জামায়াত ইসলামী, কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিকভাবে এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল, যাদের মধ্যে হাসনাত, সার্জিস, নাহিদের নামও বারবার এসেছে। এনসিপির জন্ম আসলে এই কাঠামো থেকে। ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো এবং স্বাভাবিক। জামায়াত তাদের রাজনৈতিক পিতা দাবি করতেই পারে, কারণ এনসিপির বহুমুখী জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা। কিন্তু জামায়াতের সঙ্গে সরাসরি জোট মানে কি? মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছাপ পড়ে যাওয়া, সাম্প্রদায়িক ট্যাগ পাওয়া, এমনকি যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়া। এই ট্যাগ নিয়ে নির্বাচনের মাঠে এই নবীন রাজনৈতিক সন্ত্রাসীদের টিকে থাকা তো মুশকিল, বিশেষ করে যখন দেশের মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদের বড় অংশ ধর্মীয় রাজনীতির প্রতি বিরূপ, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি খাপা এবং যুদ্ধাপরাধের দায়ে জামাতকে তারা বয়কট করতেই ভালোবাসে। তাই ডিপ স্টেটের কৌশল পাল্টে গেছে। এবার তারা এনসিপিকে বিএনপির দিকে ঠেলে দেওয়া শুরু করেছে, যেন একটা রাজনৈতিক বৈধতার মুখোশ পাওয়া যায়। বিএনপির জন্য এটা এক ধরনের দ্বিধার খেলা। তারা জানে এনসিপি জনসমর্থনহীন, তাদের সঙ্গে থাকলে রাজনৈতিক ঝুঁকি আছে, কিন্তু একই সঙ্গে বিএনপি জামায়াতকে একা শক্তি যোগাতে চায় না।
যদি জামায়াত এনসিপিকে টেনে নেয় তাহলে বিরোধী ফ্রন্টের নেতৃত্বের ভার বিএনপির হাত থেকে খসে যেতে পারে। তাই বিএনপি চাইছে এনসিপিকে অন্তত জামায়াত থেকে দূরে রাখতে। ফলাফল হলো বিএনপিও এনসিপির মধ্যে বা নাপার মধ্যে এক ধরনের নীরব দর কষাকষি চলছে। সালাউদ্দিন সাহেব বলছেন যে তাদের নাকি আসন ভাগাভাগির আলোচনা চলছে। আসন ভাগাভাগির প্রতিশ্রুতি এবং আলোচনার নামে চাপ প্রয়োগ চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এটাই আমরা জানি অন্ততপক্ষে প্রকাশ্যে। ইউনূস মহাজনের ডিপ স্টেট এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, এনসিপিকে কোনো না কোনো বড় দলের দিকে ঠেলে দেওয়া, যাতে এই সন্ত্রাসী কাঠামো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে। কারণ যদি জনগণ তাদের বিচারের মুখে ফেলে তাহলে ডিপ স্টেটের প্রক্সি রাজনীতি ভেঙে যাবে এবং তাদের আসলে পিঠ বাঁচাতে মানে তারা বাঁচবে না কেউ, তারা দেশে থাকতে পারবে না কেউ। আর দেশেই যদি না থাকতে পারে তাহলে তাদের কাজ কি বলুন? অন্যদিকে বিএনপির ভেতরে শঙ্কা আছে, তারা জানে যদি এনসিপিকে বেশি আসন দেওয়া হয় তাহলে তাদের নিজস্ব তৃণমূল নেতারা বিদ্রোহ করবে। এতদিন ধরে তারা অপেক্ষা করেছে ক্ষমতায় যাবে, কিন্তু এখন তাদের ফল যদি খেয়ে ফেলে এনসিপির কতগুলো গুন্ডা, তাহলে কেমনে হয়? অনেক নেতা ইতিমধ্যে বলেছেন ধানের শীষ না থাকলে আমরা স্বতন্ত্র প্রার্থী হব। সেই পরিস্থিতিতে এনসিপি প্রার্থীরা মাঠে টিকবে না। তাদের অর্থ নেই, সংগঠন নেই, জনপ্রিয় মুখ নেই, আসলে তাদের তো কিছু নেই সন্ত্রাস ছাড়া। তাহলে কেন বিএনপি এই অবাঞ্ছিত সন্ত্রাসী জোটের দিকে তাকিয়ে আছে? কারণ তারা জানে জামায়াতকে বেশি জায়গা দিলে পশ্চিমা সমর্থন পাওয়া যাবে না, আর জামায়াতকে বাদ দিলে সাংগঠনিক শক্তি দুর্বল হবে। তাই তারা এখন মাঝপথে জামায়াতকে ঠান্ডা রাখতে চাইছে, আবার এনসিপিকে ব্যবহার করে নতুন মিত্র বানাতে চাইছে। এই জায়গাটাতেই ইউনূস মহাজনের সবচেয়ে বড় চাল তিনি চেলেছেন। সবাইকে ডেকে ডেকে লালু ভুলু কালু বলে তিনি যেরকম ডাকেন যমুনায়, সবাইকে ডেকে ডেকে তিনি এই চাল চালছেন, রাজনীতির চাল। তিনি জানেন জামায়াতের মতো দল আদর্শ নিয়ে টিকে থাকে, কিন্তু বিএনপি কৌশল নিয়ে টেকার চেষ্টা করে। তাই এনসিপি এখন এমন এক মাঝের স্থানে যেখানে তারা দুদিকেই দরজা খোলা রাখছে। একদিকে জামায়াতকে ইঙ্গিত দিচ্ছে আপনাদের সঙ্গে গেলে 50-60টি আসন পাবো, অন্যদিকে বিএনপিকে বলছে আমরা আপনাদের গণতান্ত্রিক ফ্রন্টে আসতে রাজি যদি 25 থেকে 30টি আসন দেন। এই দ্বিমুখী খেলা চলছে, মানে একটা সময় কেনার জন্য। আসল সত্য হলো কোনো বড় দলই এই সন্ত্রাসী দলটিকে বিশ্বাস করছে না, মানে এই তরুণ সন্ত্রাসীদেরকে বিশ্বাস করছে না। বিএনপি তাদের রাজনৈতিক বোঝা মনে করছে, জামায়াত মনে করছে তারা সুযোগ সন্ধানী, আর জনগণ মনে করছে তারা অপরাধী। তবু ইউনূস মহাজনের পরিকল্পনা এখানেই যেভাবেই হোক এই গোষ্ঠীকে একটা বৈধ রাজনৈতিক ছায়া দেওয়া। কারণ ডিপ স্টেট জানে একবার যদি নির্বাচনের আগে কোনো জোটের অংশ হিসাবে এনসিপির নাম ব্যালটে আসে তাহলে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সরাসরি জনরস তৈরি করা কঠিন হবে। এটাই তাদের বাবা খোঁজার মিশন, মানে এই মিশনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সন্ত্রাসী প্রকল্পের ব্যর্থ সন্তানদের এখন এমন এক বাবা দরকার যে তাদের হাত ধরে মঞ্চে দাঁড় করাবে, যাতে বিচার না হয়, আলোচনা হয় এবং জবাবদিহি নয়, সমঝোতা হয়। তাহলে প্রশ্ন একটাই, এই বাবা এখন কে হবে, জামায়াত নাকি বিএনপি? যদি বিশ্লেষণী দৃষ্টিতে দেখি, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক রক্তের মতো গভীর, আদর্শ, সংগঠন, কর্মী, এমনকি রাজনৈতিক ভাষাও প্রায় একই। কিন্তু জামায়াত তাদের হাতে নেতৃত্ব দিতে রাজি নয়। তারা চায় নাপা তাদের পতাকার নিচে থাকুক, পাশে নয়। অন্যদিকে বিএনপি এখন তাদের দরজাটা আধা খোলা রেখেছে। বিএনপি চায় এই সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে শোষণ করতে, ব্যবহার করতে, কিন্তু নিজের ঘরে তুলতে চায় না। মিনসের সাথে ঘর করবে কিন্তু হেসে এলে ঢুকতে দেবে না। সেই যে অভয়া বলেছিল শরৎচন্দ্রের গল্পে, সেরকম। তাই বলা হচ্ছে যে নাপার নতুন বাবা এখনো বেছে নেওয়া হয়নি। কিন্তু ডিপ স্টেটের কৌশল বলছে এই সন্তানকে শেষ পর্যন্ত বিএনপির ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে একটা মধ্যপন্থী মুখোশের নিচে। কারণ জামায়াতের ছায়ায় গেলে আন্তর্জাতিকভাবে সব হারাতে হবে, আর বিএনপির ছায়ায় গেলে অন্তত কিছুটা নিরাপত্তা হলেও পাওয়া যাবে। শেষ পর্যন্ত নাপা যেই হোক, জনগণ জানে তারা কারা। এই দলের জন্ম হয়েছে রক্তের উপর, আতঙ্কের উপর, 7.62 রাইফেলের উপর, AK-47 এর উপর, বিদেশি প্ররোচনায়। তাই যত বাবাই তারা খুঁজুক না কেন, দেশের মাটিতে তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। ক্ষমতা হয়তো একসময় তাদের হাতে ছিল, কিন্তু বৈধতা কখনো তাদের ছিল না, বা মানে কেউ অর্জন করতে পারেনি। আর বৈধতা ছাড়া কোনো রাজনৈতিক সন্তান বা কোনো রাজনীতি টিকে না, সে যত বড় বাবার ছায়াটি থাকুক না কেন। এই মুহূর্তে আপনাদের শুধু এটুকুই বলছি, নাপার বাবা কেউ হতে চাইছে না,
ভয়ংকর ব্যাপার, তাই না? কেন হবে বলুন? সন্ত্রাসীর বাবা কে হতে চায়? আপনি হতে চাইবেন? চাইবেন না তো। আপনি চাইবেন আপনার সন্তান সন্ত্রাসী হোক? যাই হোক, এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের। এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা। ভালো থাকবেন।